নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসের গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেঁয়ো ভূত সব সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে এবং ওসব গল্প তো অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতেই পারলে না। এমন সময়ে শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবার আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স, তান্ত্রিক সাধনা করেন। ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন। কোন রত্নের আংটি ধারণ করলে কার কি সুবিধা হবে তাও ঠিক করে দেন। পরের বেগার খাটতে ও জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কোনো কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে ওর সামনে ধূমপান অবধি করে না। শরৎবাবু ঢুকেই বললেন, এই যে কি হচ্ছে আজ, যা বাদলা নেমেছে? শ্যামাপদ মোক্তার বললেন, আরে আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে আজকে বাদলার দিনে, তবে তেমন ঠিক জমছে না। আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তাও আমি ঠিক জানি না, আপনারা শুনে না হয় বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গমর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণমুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমায় সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্সের জঙ্গলে বদলি করল। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর। ছোট লাইনে যেতে হয়, পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল। কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখরমালা চোখে পড়েছে। সে বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসাতে উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। আমার খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দেবেন এ ভরসাও দিলেন আমাকে। তৃতীয় দিন সকালে আমাকে দেখে রেবতীমোহন বললেন, আপনাকে একটা কথা বলি। কি কথা? তা আপনার তো এখানে আসাটা খুব ভুল হয়েছে, বুঝলেন। আমি বললাম যে কেন বলুন তো? আপনি জানেন না এই দেশের কিছু ব্যাপার? আমি খুব অবাক হয়ে বললাম, না তো, কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ওই ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। 2-1 জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকম হলো গিয়ে এই দেশের কাণ্ড, বুঝেছেন? আমি বললাম যে তবে আপনারা আছেন কি করে? সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, বুঝলেন। আছি, পড়ে আছি পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এ বয়সে আর যাবো কোথায়, খাবো কি? আমার 2টি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না। কি আর করি বলুন শরৎবাবু? একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। তা আমি বললাম যে ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম শরৎবাবু। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম 2টো কেস দেখেছি, 2টোই মারা গেল। এই শুনে আমার মনে মনে খুব ভয় হলো, কিন্তু সাবধান হই বা কি করব? বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে? যা থাকে কপালে তাই ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই চলছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত এক শৃঙ্গ দেখা গেল একদিন।
মিষ্টির পাহাড়ের মতন ঝকঝক করছে সকালের সূর্য কিরণে। তবে রোদে বড় একটা দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপরে কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়ই, আলো বাতাসও বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল আমার। তখন মনে ভাবি যে রেবতীবাবুর ওটা করাটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে তার? কেন এটা করলেন? অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভাবি মাঝে মাঝে আমি তাই বসে। এখানে আমার এক ব্রাহ্মণ আর্দালি জুটল। তার নাম দিগম্বর পাণ্ডে। লোকটা অনেক দিন ধরে সেখানে আছে। রান্না করতো খুবই ভালো, আর হাটবাজার রান্না বান্না সবই সেই করতো, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবার বামুনাপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি কাজে তদারকিতে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামুনাপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল। তখন বেলা 10টা। 2টি মারোয়ারি মহাজনের গদি আছে সেখানে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন যেন খারাপ হলো, মাথা ধরল। দেবেন সামন্তকে বলতে এসে কি যেন একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি তাও বললাম যে আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? দেবেন সামন্ত বলল, হ্যাঁ, খুব হয়। মানুষ মরে? তা মন্দ মরে না। কিন্তু আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি, নতুন যারা আসছেন তাদের ভয় একটু বেশি আর কি। আমি ভাবলাম যে সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামুনাপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে। আমার তখন খুব জ্বর। পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো। ওষুধ এবং ইঞ্জেকশন চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। তারপর দিন 15 বেশ আছি। সবাই বললে এই ঠান্ডা লেগে এমনটা হয়েছিল, ও কিছু নয়। আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। আর্দালি দিগম্বর পাঁড়েকে বললাম যে জল দাও। জল খেয়ে আমি শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোরে কাটল। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বাল্লি তৈরি করতে হবে আমার আর্দালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পর সে জ্বর আমার কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম আমি। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ জ্বর এলো। এইবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতন আসে, আবার ভেলকিবাজির মতন চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় আমার একেবারেই নেই। আর্দালিকে ডেকে আমি বলে দিলাম যে আগের মতন পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে আমি নিষ্কৃতি পেলাম না। দিন 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পথ্য করবার পরে একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু এবং দারোগাবাবু দেখা করতে এলেন। আর্দালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম যে তারা চা খাননি ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই। দারোগাবাবু বললেন, শরৎবাবু, একটা কথা বলি, আপনি এখান থেকে চলে যান।
আমি বললাম, কেন বলুন তো? দেখুন ডাক্তারবাবু, তাই মত। আমি বললাম যে আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, না, আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলার জন্য, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ, কিন্তু আমি তো সেরে গিয়েছি। না শরৎবাবু, ও সারা বড় কঠিন। আমি বললাম, বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কেমন করে? রক্ষিয়াঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি। দারোগাবাবু বললেন যে ও কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করছি, চা বাগান থেকে কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিলে তারা ফিরবে না। আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো, যদি না, কিন্তু ক্রমে সে কথা বলছি। তখনকার মতন আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত মুছব বলে। তারপর 1 বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলে 2টি ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, বুঝলে। আমরা বললাম, গল্পটা শেষ করুন না। না, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলাটা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, এই কি কথা? আপনি বললেন যে ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। হ্যাঁ, সেরে গিয়েছিল। কীরকম সেবার সেটা শুনলে এক্ষুনি বুঝতে পারবেন। আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব তো আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। ও আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু এবং দারোগাবাবু। আমি আরদালি জিনিসপত্র গোছাচ্ছি, এমন সময় আমার এলো আবার জ্বর, ভীষণ কম্প জ্বর। আর আমি বসতেই পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আমার জ্ঞান হলো, তখন 2টো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই। অন্ধকারের ভেতর একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো, আমার বাক্স এবং পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের এই কামরা? অন্য লোকই বা কেন নেই কামরাতে? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি তো স্ট্রেচারে আদৌ উঠিনি। জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরই যদি হয়, তাহলে আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালানি কেন? আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল খুব। ডাকতে গেলাম ওকে, আমার গলার স্বর যেন আটকে গেল। 2 বার ডাকতে গেলাম, 2 বারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে, জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দই নেই। হঠাৎই আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে বাইরে? এই দেখুন, এই যে। এতদিন পরে মনে পড়লেও আমার গা কেমন শিউরে উঠল। দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে কি যেন করছে মাটিতে। 2 বার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। 3 বারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গণ্ডি দিচ্ছি, আজ রাত্রে কেউ গণ্ডির মধ্যে আসতে পারবে না, ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে আমি চোখের সামনে দেখলাম।
তারপর সে ঘুরে গেল ওই দিকে। আমার আর কোনো জ্ঞান রইল না। ঘুমিয়ে পড়লাম কি? এরপরে কতক্ষণ পরে যে জেগে উঠেছিলাম তা আমি বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার ঠিক আগে গাছের ডালটির দিকে নজর পড়ল জানালার বাইরে। তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় আমি ঘুম থেকে জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে ঘরের মধ্যে এসে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই সে যেন চমকে উঠল, কোনো উত্তর দিলে না। আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে। তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছেন শরৎবাবু? আমি বললাম, ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে যেন কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে আমার শরীরে আমি বল ফিরে পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দিন 2 পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম। পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম যে সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিলেন যে রাত কাটবে না। এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এই সমস্ত বন্দোবস্তও ঠিক হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যুর সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন, দারোগাবাবু সেটাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল, আমার ঘরের চারিধারে কে গণ্ডি কেটে দিয়েছিল এবং কে আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছিল তা আমি আজও জানি না। সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এ কোনো প্রশ্নের জবাবই আমি দিতে পারবো না। এবার যদি আপনারা বলেন যে সবটাই জ্বরের ঘোরে স্বপ্ন দেখেছি আমি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় তবে বড় মধুর স্বপ্ন, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষু মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা। মস্ত বড় একটা আশার বাণী দিয়ে চলে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী এই বলে চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললে, সেরে উঠে হলদিয়াতেই আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, তা প্রায় 2 বছর। এইভাবে একাই ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। সবাই জিজ্ঞাসা করলাম যে আরও কোনো দিন কিছু দেখেছিলেন বা অসুখে ভুগেছিলেন? শরৎ চক্রবর্তী মাথা নেড়ে বললেন, না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠোনের শিউলি গাছটার ডালের পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে। কিন্তু তার গল্পটা চিরকাল মনে থেকে গেল।